প্রিয় বন্ধুরা, অনেক বছর পর আমরা আবার আমাদের বেড়ানোর ভিডিও নিয়ে চলে এলাম আমাদের চ্যানেলে। আমাদের এবারের বেড়ানো অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশের বেড়ানোর প্রথম ভিডিও হলো সাংটি ভ্যালি আর ধিরাং। আমরা কলকাতার থেকে ফ্লাইটে পৌঁছে গিয়েছিলাম গুয়াহাটি। ইটানগর দিয়েও আসা যায়, তবে এবারের বেড়ানোয় আমরা গৌহাটি দিয়েই পৌঁছেছিলাম অরুণাচল। এইবার গৌহাটি এয়ারপোর্টে নেমে কিছুক্ষণ সেখানে অপেক্ষার পর আমরা সেখান থেকে একটা মাহিন্দ্রা থার গাড়ি সেলফ ড্রাইভ নিয়েছিলাম এবং আমরা সাংটি ভ্যালির উদ্দেশ্যে রওনা হলাম। এই পথে মাঝখানে অনেক জায়গাতেই স্টে করা যায়, কিন্তু আমাদের হাতে যেহেতু দিন কম ছিল সেহেতু আমরা ভোরের ফ্লাইটে গৌহাটি পৌঁছে সারাদিনে বিভিন্ন জায়গা দেখতে দেখতে পৌঁছে গিয়েছিলাম সাংটি ভ্যালি। আমাদের ধিরাং যাওয়ার পথে প্রথমেই যে ন্যাশনাল পার্কটা পড়লো তার নাম হচ্ছে নামেরি টাইগার রিজার্ভ। এই নামেরি টাইগার রিজার্ভের ল্যান্ডস্কেপটা খুব সুন্দর, পুরো দৃশ্যপটটা এত ভালো লাগবে। আর এই নামেরি টাইগার রিজার্ভের মধ্যে কিন্তু থাকা যায়। আমরা এইরকম একটা পরিকল্পনা করলাম যে পরবর্তীতে আমরা সেখানে থাকব। এরপর ভালুকপংয়ে ইনার লাইন পারমিট চেক হয়ে যাওয়ার পর আমরা খুব সুন্দর খুব ভালো একটা রেস্টুরেন্টে খেয়েছিলাম। আপনারাও এখানে থামতে পারেন। দোতলায় উঠে গিয়ে আমরা খেলাম মোমো, ফ্রাইড রাইস। আর এইখানে বেড়াতে এসে তো মোমো না খেলে ভগবান বোধহয় পাপ দেবে, তাই আমরা রোজই মোমো খেতাম। তো এই হোটেলের নাম ছিল ইয়েশি হোটেল। এই সাংটি ভ্যালি যাওয়ার পথে ভালুকপং, বোমডিলা, টিপ্পি বিভিন্ন জায়গাতেই থাকা যায়, তবে আমরা ওই যে বললাম সোজাসুজি পৌঁছে গিয়েছিলাম সাংটি ভ্যালি। পথে আমরা একটা খুব সুন্দর অর্কিডেরিয়াম দেখেছিলাম। সেই অর্কিডেরিয়ামটা ছিল টিপ্পিতে। অপূর্ব সব ফুলের বাহার আর ভীষণ সুন্দর জায়গাটা। তার মধ্যে ভ্যানিলা অর্কিড, ব্যাম্বু অর্কিড এবং অ্যালো লিফ অর্কিড, এই তিনটে প্রকৃতির অর্কিড বা এই প্রজাতির অর্কিড আমাদের ভীষণভাবে দৃষ্টি আকর্ষণ করেছিল। এছাড়াও নানান প্রজাতির খুব সুন্দর সুন্দর অর্কিড এখানে ছিল। আর ফুল দেখলেই তো মানুষের মন ভালো হয়ে যায়। তো আমরাও মন ভালো করা একটা জায়গায় ঘুরে আবার চললাম আমাদের সাংটি ভ্যালির পথে। এই অর্কিডেরিয়ামেরই পিছন দিকে কিন্তু একটু হেঁটে এগিয়ে গেলে খুব সুন্দর নদী বয়ে যাচ্ছে এবং সেটাও কিন্তু একটা ফরেস্ট টাইগার রিজার্ভ। এটা হচ্ছে রিভার কামেং আর পাক্কে টাইগার রিজার্ভ, উল্টো দিকটা টাইগার রিজার্ভ। এই নদী বয়ে যাচ্ছে, ঠান্ডা হাওয়া, সুন্দর আওয়াজ হচ্ছে। উল্টো দিকে যদি বাঘ আছে জল খেতে। চলে গেছে নদীটা দিকে বয়েছে। এরপর আমরা আস্তে 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 পাহাড়ে উঠতে শুরু করলাম। বিভিন্ন লোহার ব্রিজ পার করে খুব সুন্দর প্যাঁচালো সমস্ত রাস্তা, ছোট ছোট পাহাড়, কুয়াশা, এই সমস্ত পার করে আমরা এগিয়ে যেতে থাকলাম সাংটি ভ্যালির পথে। চলতে চলতে পথে একটা ছোট ছোট জলপ্রপাত এবং অন্যান্য যে বিভিন্ন ফুলের গাছ। আর আমরা তো এই সময় গিয়েছি, সুতরাং পলাশ, শিমুল থেকে শুরু করে রোডোডেনড্রন সবই আমাদের জন্য অপেক্ষা করছিল। পাহাড়ের মধ্যে এমন সব টানেল দেখে মানুষের কলাকুশলী এবং প্রগতির এত প্রযুক্তির উন্নতি প্রশংসা না করে পারা যায় না।
আর পাহাড় মানেই তো মন ভালো করা একটা প্রকৃতি। একদিকে প্রাকৃতিক সৌন্দর্য, অন্যদিকে এত সুন্দর অরুণাচলের রাস্তা। আস্তে আস্তে আমরা এগিয়ে যেতে থাকলাম। আমাদের পথে বোমডিলা পড়ল। বোমডিলাতেও রয়েছে বোমডিলা মনাস্ট্রি। বোমডিলা মনাস্ট্রিও খুব সুন্দর, দেখা যেতে পারে, কিন্তু সেই মনাস্ট্রি দেখতে গেলে বোমডিলা শহরে কিছুটা যেতে হয়। তো আমরা বোমডিলা মনাস্ট্রির পাশ কাটিয়ে এগিয়ে চললাম সাংটির পথে। এবং সাংটির পথেই আমাদের সামনে যে একটা গেট এলো, সেটা হচ্ছে ধিরাং জং। এই ধিরাং জংয়ের গল্প আমি এই ভিডিওর শেষে বলবো, যেটা অত্যন্ত ঐতিহাসিকভাবে মানে খুবই একটা গুরুত্বপূর্ণ পর্যায় ধিরাংয়ের ইতিহাসে। এরপর আমরা পৌঁছে গেলাম সন্ধ্যি আমার বন্ধু জুঁইয়ের বলে দেওয়া একটা খুব মিষ্টি হোমস্টে, ব্লুবার্ড রিভারভিউ হোমস্টেতে। এই হোমস্টে ছিল সাংটি ভ্যালিতে, একেবারে নদীর পাড়ে। কুলকুল করে নদী বয়ে যাচ্ছে, আর তার পাড়েই হচ্ছে এই হোমস্টে। আসার পথটা একটু অফরোডিং করতে হয়, একটু দুর্গম, কিন্তু ভারী সুন্দর। সাংটি ভ্যালি ধিরাংয়ের বেশ কাছাকাছি, এবং এই জায়গাটাকে বলা হয় ওয়েস্ট কামেং, এই উপত্যকা। এবং এই উপত্যকা খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্যের জন্য বিখ্যাত। এখানে মোটামুটিভাবে আসার সবথেকে ভালো সময় হচ্ছে সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারি, এবং ফুলে ফুলে সেই সময় ভরে থাকে। এই হোমস্টেতে আমরা রূপচাঁদা মাছের ফ্রাই, চিলি চিকেন, ফ্রাইড রাইস এইসব খেয়েছিলাম। আর আমরা ছিলাম সুইস টেন্টে। এখানে বাইরে যে টেন্টগুলো দেখা যাচ্ছে, এই টেন্টগুলো আরও ছোট, আর আমাদের সুইস টেন্টটা ছিল একদম ঘরের মতো, খুব সুন্দর, সমস্ত ফেসিলিটিস সেই সুইস টেন্টে ছিল, এবং অ্যাটাচড বাথরুম। এই ক্যাম্প মানে এই সাইটটা, মানে এই রিসর্টটা খুবই সুন্দর। এখানে খুব সুন্দর সুন্দর পাখি দেখতে পাওয়া যায়, এবং এই অঞ্চলে, এই সাংটি ভ্যালি অঞ্চলে কিউই, আপেল, অ্যাপ্রিকট, কমলা লেবুর বাগান প্রচুর পরিমাণে দেখতে পাওয়া যায়। ব্রেকফাস্ট খাওয়ার পরেই আমরা, হ্যাঁ এটাও বলে রাখি, একদম নদীর ধারে বসে ব্রেকফাস্ট। তবে একটা জিনিস এখানে আমার একটু খারাপ লেগেছিল, সেটা হচ্ছে সন্ধেবেলায় সবাই খুব মানে উচ্চগ্রামে মিউজিক বাজিয়ে আনন্দ করছিল। আমার মনে হয় এই জায়গাগুলো ঠিক এই ধরনের আনন্দের জন্য নয়। নদীর বয়ে যাওয়ার শব্দ যদি আমরা না শুনি, তাহলে প্রকৃতির এত কাছাকাছি গিয়ে আমাদের লাভ কী? তো আমরা ওই জন্য সকালবেলা ব্রেকফাস্ট করতে বসলাম নদীর পাড়ে। খুব সুন্দর ব্রেকফাস্ট, গরম গরম, কিন্তু তা সত্ত্বেও ওই যে বললাম, মোমো না খেলে তো ভগবান পাপ দেবেন, তাই জন্য আমরা আবার মোমো খেলাম। এবং এই হলো আমাদের সুইস টেন্ট। এই সুইস টেন্টটা খুবই সুন্দর ছিল। ওরা রুম হিটার থেকে শুরু করে সব রকম ফেসিলিটি দেয়, কাজেই কোথাও কোনো অসুবিধা হয় না। ঠান্ডা তো বেশ ভালোই ছিল। আর তারপরেই আমরা ছুটে গেলাম নদীর পাড়ে। একটু পাথুরে রাস্তা দিয়ে নেমে গিয়েই নদী একেবারে মানে রিসর্টের গা দিয়ে বয়ে চলেছে। এই নদীর পাড়ে বসেই মনে হচ্ছিল সারাটা দিন কাটিয়ে দিই, এত সুন্দর। সেই নদীর পাড় থেকে আমরা অনেক পাথর কুড়োলাম, নানান আকৃতির, নানান রঙের পাথর পড়েছিল নদীর পাড়ে। আর নদীর দুদিকে গাছ এবং উপত্যকা, আর আমাদের রিসর্ট। তারপর আর কি, সেই সাংটি ভ্যালিকে গুড বাই জানিয়ে আমরা আস্তে আস্তে এগিয়ে চললাম। যদিও বেশ কিছুটা পথ এখন আমাদের সাংটি ভ্যালির মধ্যে দিয়েই যাওয়া। ভ্যালি এই রাস্তা দিয়ে যাচ্ছি। আজ আমরা যাচ্ছি ধিরাং মনাস্ট্রি। প্রথমে এই সাংটি ভ্যালি, নিচে দেখা যাচ্ছে অপূর্ব সুন্দর নদীর বুকে সাংটি ভ্যালি, নদী বয়ে যাচ্ছে, আর লোহার ব্রিজ দেখা যাচ্ছে, ছোট ছোট হোমস্টে, মানুষের বাড়ি। আর এখান দিয়ে অফ রোডিং করে আমরা যাচ্ছি ধিরাং মনাস্ট্রি।
রাস্তাটাই এরকম, এরপর ভালো রাস্তা পাবো। এটা 4 মাসের মধ্যে এটা তৈরিও হয়ে যাবে। হ্যাঁ, এটা তৈরি হয়ে যাবে, তখন আর এতটা অসুবিধা হবে না মানুষের। কিন্তু একবার আসার মতন, অপূর্ব, বারবার আসলেও ক্ষতি নেই। জনজীবন থেকে এতটাই দূরে, এত সুন্দর নিরিবিলি। এই জায়গাটা কোনটা? উপরে ওপর না নিচ? না, নিচ নিচ নিচ। নেমে যাচ্ছে। এই যে জায়গাটা ভারী সুন্দর। আমরা রাস্তার নিচে হয়ে যাবো আশা করছি। উপাসনার যে চড়তেন গুলো রয়েছে দেখতে পেরে ভালো লাগে। হ্যাঁ, ঘুরে গেছি। খুবই ভালো লাগে। আরো হোমস্টে দেখো সামনে। ও ওই যে কালকে আলো দেখতে পেয়েছিলাম। হ্যাঁ, এখানেও থাকা যেতে পারে না? হুম। এখানেও আমি থাকতে এটা আগে ভালো দেখেছিলাম, লাগে। সেটাও দেখেছি, ওই দিকেই দেখেছি। খুব সুন্দর। এখানেও প্রচুর হোমস্টে রয়েছে। বকর নদীর পাড়ে হোমস্টে রয়েছে ভ্যালিতে, যে নদীর পাড়ে। ট্রায়াঙ্গুলার টাইপের ইয়ে আছে। হ্যাঁ, কি সুন্দর সুন্দর হোমস্টে। এখানেও থাকা যায়। জায়গাটাই এত সুন্দর, যেখানেই থাকা হবে ভালো লাগবে। নদী, পাহাড়, জঙ্গল, এত গাছ, সবুজ। এই ফুল সব অ্যাপেল ফুল অর্চার্ড। হয়েছে উপরে। হ্যাঁ, এগুলো সব নানা রকম ফলের গাছ। এইগুলো অ্যাপেল অর্চার্ড। কমলা লেবু হয়ে আছে, আমরা তার মধ্যে দিয়ে যাচ্ছি। কদমপা তৈরি হচ্ছে। কমলা লেবু হচ্ছে, এই যে সামনে দেখো কত কমলা লেবু হয়ে আছে। এই যে হ্যাঁ। এই যে কমলা লেবু, এনা ভিডিও করলে পারে। কমলা লেবু গাছ, কমলা লেবু এই গাছটায় কত হয়েছে দেখো। ওটাই ছবি তুলবো। না না, ভিডিও অন করা আছে, অন করা আছে, অন করা আছে। আচ্ছা আচ্ছা। আমরা শান্তি ভ্যালির একটা ছোট গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি। এই যে সবার বাড়িতে কত ফুল। আমরা এই যে কমলা লেবু গাছ সামনে, আমরা একটা গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি। এই যে কাঠ জড়ো করে রেখেছে, হাঁড়িতে রান্না হচ্ছে উনুনে। খুব সুন্দর গ্রামটার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। প্রচুর কমলা লেবু হয়ে গেছে। ছোট্ট একটা গ্রাম, মানুষ গাড়ি ঘুরছে, বাচ্চারা স্কুলে চলে যাবে বোধহয়। অবশ্য শনিবার। সুন্দর এই যে কমলা লেবু। ও এখানে একটা জিনিস বললো, বাবা এদিকে কত কমলা লেবু দেখো, ভরে আছে গাছ। কিন্তু এরা একটা জিনিস বললো, যদি কমলা লেবুটা টক হয় তাহলে ওরা সেটা মার্কেটে বিক্রি করে না। মার্কেটে বিক্রি করে না, তারা টকটা নিজেরা খায় আর মিষ্টিটা বিক্রি করে। আমরা কালকে এখানকার কমলা লেবু খেয়েছি, একটা অন্য রকম ফ্লেভার আছে, সেটা ঠিক বোঝানো যাবে না। মিষ্টিটা চিনির মতন, সেটা তো বটেই, কিন্তু ফ্লেভারটা কমলা লেবু সেটা কিন্তু একদম অন্যরকম। আমরা শান্তিপূর্ণ ছেড়ে বেরিয়ে গেলাম। নদী যদিও আমাদের সঙ্গী এখনো, প্রায় পুরো রাস্তায় নদী আমাদের সঙ্গী থাকবে। সব থেকে এখানে যেটা দেখার, আমরা যে রিসর্টটায় থাকলাম ব্লু বার্ড হোমস্টে, সেখানেও দেখলাম যে এখানে বড় হোটেল করার প্রবণতাটা কিন্তু কম না গো। এখানে কিন্তু একটা সাস্টেনেবল ট্যুরিজম, মানে ওই যে কটেজগুলো, প্রত্যেকটা কটেজের সামনে সামনে কি সুন্দর খেতি করেছে, মানে কোনো না কোনো সবজির চাষ, সেখান থেকেই ওদের সারা বছরের সবজি চলে আসছে। সুতরাং এই যে একটা সুন্দর সহাবস্থান প্রকৃতির সঙ্গে, সেটা কিন্তু খুব ভালো লাগলো দেখে, যে প্রকৃতিকে নষ্ট করে না, প্রকৃতিকে আরো সুন্দর করে। সব পিঠে বেঁধে বাচ্চা নিয়ে যাচ্ছে, সুন্দর লাগছে। আর এই যে এখানেও কমলা লেবু,
সিকিমের মতোই এখানেও বা দার্জিলিং এর ছোট ছোট গ্রাম যেমন আমরা দেখি, কাঠের বাড়ি, কাঠের বারান্দা, খুব সুন্দর কটেজ স্টাইলে। আচ্ছা, পাথরের হিমাচলের মতো বাড়িও রয়েছে। হিমাচলে এই পাথরের বাড়িগুলো খুব বেশি দেখা যায়। হিমাচলে তো ছাদটাও পাথর কেটে কেটে করে, স্লাইস করে করে পাথর। তো এই গ্রামগুলো এত সুন্দর, সবাই ফুলের গাছ করে আর সবাই সবজির চাষ করে, সব সবজি ফলের চাষ করে। এই যে নদী অনেকটা নেমে এসেছি আমরা নদীর কাছাকাছি। কাঠ জ্বালানি হিসেবে সবার বাড়িতে সংগ্রহ করা, কাঠের একদম পাইল করে কাঠ রাখা, উপায় নেই কাঠ ছাড়া এখানে। গাছ প্রচুর জন্মায়ও, কাঠ কাটাও হয়, জন্মায়ও। পাহাড়টা ভারী সুন্দর লাগছে। এই আর একটা পিঙ্ক ফুলের, এটা খুব সম্ভবত চেরি। কাজকর্ম হচ্ছে, তৈরি হচ্ছে। শুরুর দিকে সত্যি এগুলোতে খুব পলিউশন হয়, কিন্তু তারপর আস্তে আস্তে যদি এটা সাস্টেনেবল পদ্ধতিতে করা হয় তাহলে কিন্তু জিনিসটা খুবই সুন্দর। আমরাও 2-4 দিন কাটিয়ে যেতে পারি, আবার প্রকৃতি নষ্ট হয় না সেভাবে। সুন্দর সিস্টেম। আমরা কোন রাস্তা দিয়ে মনাস্ট্রি দেখতে যাচ্ছি সেটা একটু দেখাতে চাইছি। প্রচুর কমলা লেবু হয়ে আছে চারিদিকে, তার মধ্যে দিয়ে প্রচুর খাড়াইয়ে আমরা পুরো শুয়ে পড়েছি, উঠছি, মানে ডিরেকশন নিচে বলে দিয়েছে, আমরা সেইভাবে যাচ্ছি। প্রচুর খাড়াই রাস্তা, এখান থেকে মানুষজন হেঁটে হেঁটে ওঠে। অনেক ক্ষমতা আছে, আমাদের অত ক্ষমতা নেই, আমরা গাড়ি করে উঠছি। কি সুন্দর সুন্দর বাড়ি দেখো, অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লক, কোয়ার্টার টাইপের না, বাংলো। ওই যে এনআরসি বললো, সেখান থেকে তুরন্ত ডান দিকে, নাহলে উপর চলে যাওগে বললো। এখন সেই উপরটা কি একেবারে উপর না, উপরের রাস্তা, তুরন্ত ডান দিকে। এই যে রাস্তা, এই যে যে হ্যাঁ, তুরন্ত ডান দিকে আমরা দেখে গেছি, ঘরে বলে দিয়েছে। এই অরেঞ্জের ঝাড়ের মতো অরেঞ্জ হয়েছে, মানে প্রচুর লেবু। আজকে আবার একটা অন্য বেড়াল আমাদের সামনে দিয়ে চলে গেল। কালকে একটা কুচকুচে কালো বেড়াল গেছিল। এই যে গাছগুলো কিরম ঝুলে আছে দেখো, ওই দেখো এনআরসি ইয়াক, এটা তো আবার আর্মির ইয়ে, ওদের সব নাম থাকে না এরকম। মনাস্ট্রি পৌঁছে গেছি, অপূর্ব নৈসর্গিক দৃশ্য, মেঘ উড়ে যাচ্ছে চারপাশে, আমাদের সামনে খুলে যাচ্ছে মনাস্ট্রির সম্পূর্ণ সমস্ত বিল্ডিং গুলো, মানে ব্লক গুলো, সম্পূর্ণ ভিউটা পাচ্ছি। বাগানটা অপূর্ব সুন্দর, খুব সুন্দর ধীরাং মনাস্ট্রিটা, খুবই সুন্দর করে বানানো। গাড়ি কি উপরে যাবে? সুন্দর, গাছগুলোকে কি সুন্দর কাটিং করেছে দেখো, সম্পূর্ণ মানে যত্নের ছোঁয়া পুরো মনাস্ট্রিটাতে। কি অপূর্ব দৃশ্য, নিচে ধীরাং শহর, আমরা কত উপরে উঠে এসেছি আর এই নিচে ধীরাং শহর দেখা যাচ্ছে। এই মনাস্ট্রি সামনে আমরা যাচ্ছি, ওই তো গাড়ি রাখা আছে, গাড়ি ওই দিকটা রাখতে হবে, ওটা এনাদের। ও আচ্ছা আচ্ছা, কি সুন্দর, পুরো ভুটানের মতো জানলার স্ট্রাকচার, পুরো ভুটান, ভুটানি আর্কিটেকচারের মানে একদম নিদর্শন। অপূর্ব অপূর্ব, সুন্দর লাগছে। বাহ, এই জায়গাটা দেখো, আহা, এখানে এলে অবশ্যই ধীরাং মনাস্ট্রি আসা দরকার, আসা উচিত, কারণ এত সুন্দর জায়গা ধীরাঙে আছে,
না দেখলে বিশ্বাস করা যাবে না। গাড়ি পার্কিং করে এবার মনাস্ট্রির মধ্যে যাবো। এবার আমরা পৌঁছলাম ধিরাং জং। জং অর্থাৎ ফোর্ট। এই যে ধিরাং জং, আমি প্রথমেই বলেছিলাম ঐতিহাসিক একটা ব্যাপার আছে, সিগনিফিকেন্স আছে, সেই গল্পটাই বলছি। এই ধিরাং জং অ্যাকচুয়ালি এই যে ধিরাংয়ের যে স্ট্র্যাটেজিক লোকেশন, এখানে বারবার ইনভেশন হয়েছে এবং এই টিবেটান ইনভেশন থেকে বাঁচার জন্য এখানকার মনপা, এখানকার কমিউনিটি হচ্ছে মনপা কমিউনিটি, তাদেরকে বাঁচানোর জন্য 17th সেঞ্চুরিতে, মতান্তরে 9th সেঞ্চুরি, কিন্তু অ্যাকচুয়ালি 17th সেঞ্চুরিতে, সপ্তদশ শতাব্দীতে এই ফোর্টটা নির্মিত হয়। এবং এই যে 4 স্টোরিড, 4 তলা এই যে স্টোন স্ট্রাকচারটা দেখা যাচ্ছে, পাথর আর সুরকি দিয়ে তৈরি, এইখানকার বাড়িগুলোতে এখনও লোকেরা থাকে। আর এই যে 4 তলা যে বাড়িটা আমরা দেখলাম, এটা ছিল জেল। এবং এখনও ধিরাংয়ের প্রচুর মানুষ, এই লিভিং লোকালিটি বলা হয় ওই জন্য এই জায়গাটাকে, ওই পাথর সুরকির বাড়িগুলিতে এখনও কিন্তু মানুষ থাকে। এর ভেতরে একটা ছোট মনাস্ট্রি রয়েছে এবং বেশ লোকালিটিটা আমরা ঘুরে দেখলাম, খুব সুন্দর, এবং এখনও মানুষ এখানে রয়েছে। এবং এর ঐতিহাসিক গুরুত্ব হচ্ছে মানুষের প্রতিরক্ষার জন্য এই ধিরাং জং তৈরি হয়েছিল 17শো শতাব্দীতে। সুতরাং ধিরাং এলে এই জায়গাটা দেখা কিন্তু অবশ্যই উচিত। আমাদের ভীষণ ভীষণ ভালো লেগেছিল এই জায়গাটা। সাংটি ভ্যালি আর ধিরাং ঘোরার পর আমাদের গন্তব্য ছিল তাওয়াং। আমরা এই নতুন ব্রিজটা দিয়ে পৌঁছে যাচ্ছি ধিরাংয়ের আমাদের দেখা শেষ অ্যাট্রাকশন বা শেষ জায়গা, সেটা হচ্ছে উষ্ণ প্রস্রবণ বা হট স্প্রিং। সেই হট স্প্রিং হচ্ছে, এটা একটা ন্যাচারাল জিওথার্মাল মানে একটা হট স্প্রিং। এখানে জলে সালফারের পরিমাণ অনেক বেশি, যার জন্য এর ঔষধি গুণ অনেক। এবং নদীর পাড়ে তাওয়াং যাওয়ার পথে এই হট স্প্রিংয়ে একটু মানে সময় কাটানো যেতে পারে। এখানে স্নান করারও ব্যবস্থা রয়েছে। আমরা অবশ্য স্নান করিনি, আমরা অল্প একটু পা ডুবিয়ে তারপরে এগিয়ে গিয়েছিলাম তাওয়াংয়ের পথে। এই ঠান্ডা চারিদিকে আর তার মধ্যে এই উষ্ণতায় পা ডোবানো বেশ আরামদায়ক ছিল। আবার দেখা হবে।